যে যেরকম ভাবে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে নতুন একটি দেশ পেয়েছিলাম, নতুন একটি সরকার আমরা গঠন করেছি, তখন আমরা সমস্ত কিছু আমরা নতুন করে সাজিয়েছি। ঠিক তেমনি আমরা এই সরকারটাকে পেয়েছি একটা যুদ্ধের মাধ্যমে। সো এটাকে আমরা যদি কেয়ারটেকার সরকারের সাথে তুলনা করি তাহলে এটা আমাদেরই ভুল, আমাদের স্বল্পতা। তো এই সরকারের কাছে আমরা আশা করি একটি পূর্ণাঙ্গ সরকার যে ধরনের অ্যাক্টিভিটিস দেখাতে পারে, যে ধরনের কার্যকলাপ করতে পারে, সম্পূর্ণ কার্যকলাপ যেন এই সরকারের কাছ থেকে আমরা পেয়ে আসি। দুর্নীতি দিয়ে যে ধরনের একটা মোড়ক তৈরি করেছে, একটা মোড়ক খুললে আরেকটা দুর্নীতির মোড়ক পাওয়া যায়, এভাবে আরেকটা মোড়ক খুললে আরেকটা দুর্নীতির মোড়ক পাওয়া যায়, এভাবে যে এরকম ভাবে একটা বলয় সৃষ্টি করেছে, এই বলয় থেকে এই সরকার বেরিয়ে আসতে অনেক সময় নিচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা শুরু করছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের সম্বন্ধে কিছু আলোচনা করা খুব জরুরি। তো আজকে যখন আমি ভিডিওটি তৈরি করছি তখন আজকে 20শে সেপ্টেম্বর 2024, অর্থাৎ যেই সরকার গঠিত হয়েছে তার 43তম দিন চলছে। তো 40 দিন চলে যাওয়ার পর্যন্ত আমরা আসলে এই বিষয়টিকে নিয়ে শুধু পর্যবেক্ষণ করেছি, কোনো আলোচনা করিনি। বিশেষ করে আমি চিন্তা করেছিলাম যে 40 দিন পর একটি ভিডিও তৈরি করব, যে সরকার সম্বন্ধে কি পেলাম, কি পাচ্ছি বা কি আশা করতে চাচ্ছি ওনাদের কাছে, সেটা নিয়ে আসলে আমাদের এই ভিডিওর আয়োজন। তো আমি প্রথমে একটু বলে নিই যে আসলে এই তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যতটুকু আশা, আমার মনে হচ্ছে এটা দ্রুত জ্যামিতিক আকারে ধস নামছে। তার কারণটি সম্বন্ধে বা এটি নিয়ে আমরা ভিডিওর একটু পরে আলোচনা করব। তো আলোচনার এই পর্যায়ে আসলে সরকারের কিছু সাফল্য আমরা দেখতে পাচ্ছি, সেই সাফল্য সম্বন্ধে একটু আলোচনা করে নিই। আমার কাছে সরকারের সবচেয়ে বেশি সাফল্য মনে হয়েছে যে 57 জন প্রবাসী ভাইদের, সৌদি আরবে যারা এই আন্দোলনের পক্ষে মিছিল করেছিলেন, যেখানে তারা জানতেন যে মিছিল করলে তাদের অবশ্যই শাস্তি হবে, জেনে শুনে এই ধরনের যে কার্যক্রমে তারা যুক্ত হয়েছেন, এটা মানে অবশ্যই সাহসিকতার পরিচয়। এই সাহসী ভাইদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে সুপারিশের কারণে বা এই সরকারের সুপারিশের কারণে সৌদি আরব সরকার তাদেরকে মুক্ত করে দিয়েছে। এটা আমাদের জন্য খুবই গৌরবের এবং খুবই আশাদায়ক একটি বিষয়। এটাতে আমি এই সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, এবং শুধুমাত্র 57 জন ভাইদের পক্ষ থেকে না, সারা বাংলাদেশের পক্ষ থেকে ওনারা ছিল এক ধরনের প্রতীক। এই যুদ্ধের, এই স্বৈরাচারী দমন বা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতন স্বাধীন করার যুদ্ধে আসলে অনেকেই যেরকম নীরবভাবে যুদ্ধ করে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রবাসী ভাইদের যুদ্ধটা বিশেষ ধরনের একটি যুদ্ধ ছিল। তারা কষ্ট করেও আসলে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল। সেই জন্য সেই প্রবাসী ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকারের আরেকটি প্রশংসনীয় জিনিস হচ্ছে যে এই সরকার আসার কিছুদিনের মধ্যেই যে কোনো কারণেই হোক আমাদের বাংলাদেশে একটি বিশাল বন্যা হয়ে গেছে। যে বন্যাটা আসলে যেই দিক দিয়ে বন্যা হয়েছে, যেমন কুমিল্লা এবং নোয়াখালীবাসীর যে উপর দিয়ে যেই বন্যা হয়ে গেছে, তারা এই ধরনের বন্যার আগে থেকে অভ্যস্ত নয়। তো তাদের ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এই ধরনের বন্যার মধ্যে যেভাবে সরকার এবং সরকারের সহযোগিতায় সারা দেশবাসী এই বন্যার্তদের সাথে পাশে এসে দাঁড়িয়েছে, সেটা খুব প্রশংসনীয় ছিল। এই সরকার আসার পর বৈদেশিক অনেক দেশের সাথে সম্পর্ক ভালো হয়েছে, যদিও একটি তথাকথিত আমাদের বন্ধু দেশ আমরা মানতে ইচ্ছুক, আমরা চাই ভারতকে আমরা বন্ধু দেশ হিসেবে পাই, কিন্তু আমরা আসলে তাকে কখনোই বন্ধু দেশ হিসেবে পাইনি। এই ভারত ছাড়া অন্যান্য অনেক দেশের সাথে আমাদের বৈদেশিক সম্পর্ক আমাদের সুদৃঢ় হয়েছে মনে হচ্ছে আমাদের কাছে। বাকিটা আমাদের পরবর্তী কার্যের সাথে আমরা বিচার বিশ্লেষণ করতে পারব। আরেকটি বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে। তো এই খবরটি আমার কাছে মনে হয় না খুব বাংলাদেশের মানুষ বা ছাত্র জনতা এটাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারবে, এটা আমার মনে হয় না।
তো যাই হোক, আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দিয়ে 2 মাসের জন্য যে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে মানে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমার মতে, আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি, এটা আমার মতে ইতিবাচক এবং ভালো একটি লক্ষণ। এই সরকারের কাছে আরো অনেক কিছু আমাদের চাহিদা রয়েছে, যদিও এই সরকারের হয়তো ক্ষমতা অনেকটা কম। এটা আমি মানতে চাই না। এটা আমি মানতে চাই না এই কারণে যে অন্যান্য সময়ের মতন অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকার যেটাকে আমরা মনে করি, আসলে এই সরকারটাকে যদি আমরা সেইভাবে চিন্তা করি, এটা কিন্তু ভুল। এটা কেন ভুল? যে আমরা অনেক সময় যে কেয়ারটেকার সরকারকে আসতে দেখেছি, তাদের গণ্ডি থাকে, এই গণ্ডির বাইরে তারা বের হতে পারবে না। যেমন তারা প্রশাসনিক রদবদল কিছু বিশেষ কারণে করতে পারবে, যে নির্বাচনের কারণে কিছু রদবদল করতে পারে, কিন্তু তারা নিয়োগ বা সাসপেন্ড জাতীয় কিছু উদ্যোগ তারা নিতে পারে না। কিন্তু আমরা যে সরকার এখন পেয়েছি তাকে আমরা কেয়ারটেকার সরকার বলছি না। কেন বলছি না? এটা সম্পূর্ণ একটি সিস্টেমের বিরুদ্ধে, একটা কালো রাজনীতির বিরুদ্ধে, একটা স্বৈরাচারের বিরুদ্ধে একটি যুদ্ধ হওয়ার পর যেরকম ভাবে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে নতুন একটি দেশ পেয়েছিলাম, নতুন একটি সরকার আমরা গঠন করেছি, তখন আমরা সমস্ত কিছু আমরা নতুন করে সাজিয়েছি। ঠিক তেমনি আমরা এই সরকারটাকে পেয়েছি একটা যুদ্ধের মাধ্যমে। সো এটাকে আমরা যদি কেয়ারটেকার সরকারের সাথে তুলনা করি, তাহলে এটা আমাদেরই ভুল, আমাদের স্বল্পতা। তো এই সরকারের কাছে আমরা আশা করি একটি পূর্ণাঙ্গ সরকার যে ধরনের অ্যাক্টিভিটিস দেখাতে পারে, যে ধরনের কার্যকলাপ করতে পারে, সম্পূর্ণ কার্যকলাপ যেন এই সরকারের কাছ থেকে আমরা পেয়ে আসি। সেই কারণে আমরা এই সরকারের কাছে আশা, পূর্ণাঙ্গ একটা সরকারের মতনই আমরা সরকারের কাছে আশা করি। তবে এই সরকারকে অবশ্যই আমাদের সময় দিতে হবে। মাত্র 43 দিন 43 দিন সরকার অতিবাহিত করেছে। অন্ততপক্ষে 2-3 মাস, 6 মাস, 1 বছর এরকম সময় যাওয়ার পর তার যে প্রাতিষ্ঠানিক রূপ যে ধরনের ধ্বংসযোগ্য হয়েছে, আওয়ামী লীগ যেমন ইনফ্রাস্ট্রাকচারের উপরে যে ধরনের ধ্বংস নিয়ে নাকি কান্না কাঁদছে, আমি সেই কান্নাটাকে করছি না। আমাদের টোটাল সিস্টেমকে যে ধরনের ধ্বংস করেছে, দুর্নীতি দিয়ে যে ধরনের একটা মোড়ক তৈরি করেছে, একটা মোড়ক খুললে আরেকটা দুর্নীতির মোড়ক পাওয়া যায়, এভাবে আরেকটা মোড়ক খুললে আরেকটা দুর্নীতির মোড়ক পাওয়া যায়, এভাবে যে এরকম ভাবে একটা বলয় সৃষ্টি করেছে, এই বলয় থেকে এই সরকারের বেরিয়ে আসতে অনেক সময় নিচ্ছে। তাই আমরা সময় দিতে রাজি, কিন্তু আপনাদের আশামূলক কথা আমরা শুনতে চাই, যেগুলো আমরা আসলে অনেকটা ডক্টর ইউনূস সাহেব যখন দ্বিতীয়বারের মতন ভাষণ দিয়েছিলেন, এই ভাষণে আমরা এতটা পাইনি। আমি ওই প্রসঙ্গে একটু পরে আসছি, যে আরেকটি প্রসঙ্গে আমি এখানে আলাপ করতে চাই, যে দুর্নীতিবাজ যারা গ্রেফতার হয়েছে, আমি যতটুকু আমরা সবাই জেনেছি যে ক্যান্টনমেন্টের বেশ কিছু মন্ত্রী মহোদয়রা আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেই কুমিরের ছানার যে গল্পের মতন একটা একটা করে নিয়ে আসা হচ্ছে। এইটা কেন? তাহলে কি আমরা সেনাবাহিনীর উপর এখনো সঠিকভাবে আস্থা নিতে পারছি না বা পারবো না? তো এটাও আরেকটি বিষয়, যে সেনাবাহিনীর মধ্যে বিশাল একটা দুর্নীতি এই গত সরকার ঢুকিয়ে রেখেছিল। এই দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনীর যে অফিসারদেরকে কি এখান থেকে অ্যারেস্ট করা হয়েছে বা ওনাদেরকে সাসপেন্ড করা হয়েছে? এই বিষয়ে আমরা এখনো স্পষ্ট কিছু বুঝতে পারছি না। তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে, তাদেরকে কিছু মামলা দেওয়া হয়েছে, যে মামলাগুলো কোন রকম একটা মামলা দিয়ে বসিয়ে রাখা, যে একটি মুদির দোকানিকে হত্যা করার মামলা পেয়েছেন সালমান এফ রহমান। তো এটা আসলে আমাদের কেন করতে হবে? আমরা কি আসলে শেখ হাসিনা সরকারের মতন উটকো মামলা দিয়ে নিপীড়ন করতে হবে? তাদের কি যথেষ্ট মামলা দেওয়ার মতন তাদের দুর্নীতি নাই? তাদেরকে সালমান এফ রহমানের প্রচুর দুর্নীতি রয়েছে। আমরা যদি সেই প্রথম দিক থেকে আমরা শুরু করি, 2010-এর যে দিক থেকে শুরু করি, লোটাস কামাল এবং সালমান এফ রহমান এই শেয়ার বাজারকে ধ্বংস করেছে, এটা নিয়ে কোনো কথাই হচ্ছে না, এটা নিয়ে এর বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না। এইসব মামলা দিন, যেগুলো বাংলাদেশ অর্থনীতিকে ওনারা ধ্বংস করেছে, তার বিরুদ্ধে মামলা দিন। তারা যে মানি লন্ডারিং করেছে, তারা যে অর্থকে পাচার করেছে, সেই ধরনের মামলা দিন। তাদের প্রাপ্য যে মামলা, সেই মামলাগুলো দিন। তাই এটাই তো যথেষ্ট। আমাদের জনগণকে এটা ক্লিয়ার করা দরকার যে তারা এখন কি অবস্থায় আছে। আমি শুনতে পেরেছি
তারা এখনো মন্ত্রিত্বের মতনই রয়েছে, তারা বিশাল তবিয়তে রয়েছে জেলখানার ভিতরে। যার নেতৃত্বে গুম খুন হয়েছে যে কর্নেল তারেক, তাকেও এবং জিয়া উনিও ভালো অবস্থানেই রয়েছে, এবং তারা নাকি হুমকি দামকিও দিচ্ছে যে কোনো সময় তারা চলে যাবে, যে কোনো সময় তারা দেশ থেকে বের হয়ে যাবে, এরকম কথা শুনতে পাচ্ছি আমরা। এটা কিভাবে সম্ভব? তাহলে কি তাদের সাথে কোনো চুক্তি হচ্ছে এই সরকারের বা সেনাবাহিনীর কারোর সাথে? তাহলে কিভাবে তারা এত সুবিধাজনক পর্যায়ে থাকতে পারে? আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে বিচার বিভাগ এবং প্রশাসনিক সংস্কার নিয়ে। আমরা এই দেশে গত 15টা বছর বা 17টা বছর আমরা বিচার বহির্ভূত একটি দেশের মধ্যে ছিলাম, যে যেমন খুশি তেমন, যাকে যেমন খুশি, যার বিরুদ্ধে আমার ক্ষোভ তাকেই আমি বিচারের আওতা নিয়ে আসব। এটার জন্য আমি বিগত সরকার যে সাইবার মামলা যেই একটা তৈরি করা হয়েছিল, যেটাকে আমরা কালো আইন বলি, যে আসলে বিরোধীদেরকে নিপীড়ন নিষ্পেষিত করার জন্য যে আইনটা করা হয়েছিল, সেটাকেও এখনো পর্যন্ত বন্ধ করার কোনো আলাপ আমরা শুনতে পাইনি। তাছাড়া এই যে পুলিশ প্রশাসন প্রসঙ্গে আমি আর একটি কথা বলতে চাচ্ছি। পুলিশ প্রশাসন এমন একটি দুর্নীতিগ্রস্ত সিস্টেমে পরিণত হয়েছিল, যার ফলাফল স্বরূপ আমরা যে জিনিসগুলো দেখতে পেয়েছি এই সরকার পতনের পর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ প্রশাসন, সবচেয়ে বেশি ঘৃণিত হয়েছে পুলিশ প্রশাসন, এবং তাদের উপরে হামলা হয়েছে। পুলিশ যে শব্দটা, এটা কি আমরা কখনোই ঘৃণাভাবে নিতে পারবো না। পুলিশ সত্যি আমাদের জনগণের বন্ধু, এটাই হচ্ছে পুলিশ। কিন্তু এই পুলিশটাকে ব্যবহার করা হয়েছিল অন্যভাবে, কিছু কতিপয় দুর্নীতিগ্রস্ত মানুষকে দিয়ে। দুর্নীতিগ্রস্ত সরকার এই পুলিশটাকে এমন ভাবে ব্যবহার করেছিল, যেটাকে আমরা পুলিশ শব্দটাকে এখন ঘৃণা করতে শুরু করেছি। কিন্তু পুলিশ শব্দকে ঘৃণা করে আমাদের বন্ধুকে ঘৃণা করে আমাদের কোনো উপায় নেই। আমাদের পুলিশ নিয়ে চলতে হবে, পুলিশ নিয়ে থাকতে হবে। কিন্তু এই পুলিশের সংস্কার আজও পর্যন্ত সন্ধ্যার পর কোন পুলিশকে শহরের আনাচে কানাচে দেখা যায় না। এখনো পর্যন্ত ট্রাফিককে সন্ধ্যার পর ডিউটি করতে দেখা যায় না। তারা আতঙ্কিত হচ্ছে, তাদের ভয়ে কাজ করছে, তারা নিরাপদ বোধ করছে না। যারা বিগত সরকারের দোসর এখনো এই নানানভাবে সন্ত্রাসী কার্যক্রম দিকে যাচ্ছে, তারা ডাকাতি করছে, তারা কোনো নতুন সাজে এসে নতুন ভাবে আবির্ভূত হচ্ছে, তারা এই ধ্বংসযোগ্য করে যে এখনকার সরকারকে বিপাকে ফেলবে না, এটা বিশ্বাসযোগ্য না। যার কারণে তারাও সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এখন খুব দ্রুত সময়ের মধ্যে পুলিশ প্রশাসনকে আমাদের কাছে নিয়ে আসতে হবে, কিন্তু সেই উদ্যোগটা সম্বন্ধে আমরা এখনো পরিষ্কার নই। এটা আসলে পরিষ্কার করা উচিত। এবং দুর্নীতিগ্রস্ত যে ব্যবসায়ীরা এখনো বুক ফুলিয়ে চলছে, এখনো যারা এই আগস্ট মাসের প্রথম সপ্তাহে যারা শেখ হাসিনার পা চাটতে চাটতে কথা বলছিল, সেই ভিডিও ফুটেজগুলো এখন আমরা ইউটিউবের থেকে এখনো দেখতে পাচ্ছি। তারা এখনো বহাল তবিয়তে আছে, এবং তারা সিন্ডিকেট করে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের দাম এখনো বেড়ে চলছে। এই সিন্ডিকেটটা এখনো সচল। তাদের বিরুদ্ধে আসলে সেরকম ব্যবস্থা আমরা এখনো দেখতে পাচ্ছি না। বাংলাদেশের সংবিধান, এইটা নিয়ে আসলে খুবই দ্রুত একটি আলোচনা করা দরকার। কারণ কি জন্য, যে আমরা গত সরকারের আমলে একটি কথা শুনতে শুনতে, একটি কথা যেমন শুনেছি, এটা খুব ট্রেন্ড হয়েছে ইউটিউবে, অনেকে রিল বানিয়েছে, স্বজন হারানোর বেদনা আমার চেয়ে আর কেউ বুঝে না। এইটা নিয়ে যেরকম ভাবে রিল হয়েছে, যেরকম ভাবে ট্রল হয়েছে আমরা দেখতে পেয়েছি, ঠিক এরকমই আরেকটি গল্প ছিল যে সংবিধানের বাইরে আমরা কোনো কাজ করতে পারবো, সংবিধানের বাইরে আমরা এগুলো। আরে বাবা, আপনি যেই সংবিধান বাংলাদেশের মানুষের বিপক্ষে যাচ্ছে, সেই সংবিধান আমার রাখারই কোনো প্রয়োজন নেই। সেটা আবার কিসের সংবিধান? আর আপনারা সংবিধান তৈরি করছেন আপনার পরিবারকে প্রোটেকশন দেওয়ার জন্য, আপনারা সংবিধান তৈরি করছেন আপনার সুবিধাজনক জায়গায় থাকার জন্য। তো এই সংবিধান কেন আমাদের সংশোধন করা উচিত, এবং কেন আমাদের সংশোধন না আবার আমরা নতুন ভাবে গঠন করা উচিত? কারণ যদি আমরা পিছনের সংবিধান নিয়ে চলি, তাহলে আমরা মুক্তিযুদ্ধের পরে আমরা পাকিস্তানের সংবিধান নিয়ে চললাম না কেন? বাংলাদেশের জন্য নতুন সংবিধান তৈরি হয়েছিল কেন? অবশ্যই আমরা একটা নতুন দেশ পেয়েছি, নতুন সরকার, নতুন দেশ, নতুন ভাবে সংবিধান।
তাহলে আমরা এখন কেন সংবিধান সংশোধন করব না, সংবিধান নতুন ভাবে তৈরি করব না? এবং এটা বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের সমস্ত জনগণকে নিয়ে এই সংবিধান সংশোধন করতে হবে। এটা করা উচিত। এটা নিয়ে আসলে আমরা সরকারের কাছ থেকে আরো স্পষ্ট কিছু কথা আশা করি। আরেকটি কথা হচ্ছে যে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম দাবি নিয়ে মাঠে আসছে। তারা কারা? এই 17 বছর আপনারা কোথায় ছিলেন? আপনাদের দাবি কেন নিতে পারেন? কেন আপনাদের দাবি উপস্থাপন করতে পারেন? কেন করেননি? এখন এই 40 দিনের সরকারের কাছে কেন আপনারা এই করছেন? আসলে আপনাদেরকে কারা এই উস্কানি দিচ্ছে সেটা বাংলাদেশের জনগণ জানে। আপনারা যদি সত্যি আপনাদের দাবি দেওয়া থাকে, যাদের যাদের দাবি দেওয়া আছে, তারা আপনি সঠিক সময় সঠিক পদ্ধতিতে আপনারা আপনার দাবি দেওয়াগুলো প্রকাশ করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। দাবি দেওয়ার জন্যই তো সরকার। আমাদের যেটা প্রয়োজন আমরা তা আমাদের অভিভাবকের কাছে চাইবো, এটাই তো নিয়ম। তো আমরা চাইবো, অবশ্যই চাইবো, সেটা সঠিক সময় এবং সঠিক নিয়মে করতে হবে। আমি কারো উস্কানিতে আমি যদি কোনো দাবি দেওয়া নিয়ে আসি, সেটা হচ্ছে আমার জন্য আমি ক্ষতি বয়ে আনছি, এটা আপনাদের বুঝতে হবে। তো সরকারের কাছে আপনারা অবশ্যই দাবি করবেন, অবশ্যই করবেন। তো এই প্রসঙ্গে সরকার আসলে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে, যে যারা এদেরকে ইন্ধন দিচ্ছে, বাংলাদেশের সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করছে, এটা আপনারা একটু নজর দিবেন। এই সরকারের প্রতি আমাদের আরেকটি কথা থাকবে যে আমি 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 আমার প্রসঙ্গে বলি যে আমি যখন নাকি বিগত সরকার ছিল, বিগত সরকারের সম্বন্ধে এই ধরনের আলোচনা করছি, হয়তো এতটা পরিষ্কারভাবে, এতটা আত্মবিশ্বাস নিয়ে, এতটা মারমুখী নিয়ে এই আলোচনাগুলো করতে পারিনি। কেননা আমাদের তখন বিরাট ভয় ছিল। আমরা সত্য কথা এবং সঠিক কথা বলার জন্য এই দেশের কোনো মানুষ আসলে এই দেশের থেকে আপনি সঠিক এবং সত্য কথা আপনি বলতে পারেন, একটা ভয় ছিল। ভয় নিয়ে আপনাকে কাজ করতে হতো। যেই ভয় নিয়ে যে সাংবাদিকরা এই 15 বছর মুখ চেপে তারা যেভাবে কাজ করেছে, আসলে তারা পা চাটতে এমন অবস্থা হয়ে গেছে, এখন তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা এখন সাংবাদিকের কাছ থেকে এখনো পর্যন্ত সঠিকভাবে সঠিক কোনো খবর, সাংবাদিকতা যে জিনিসটা, সেই জিনিসটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। সরি টু সে, আপনারা যাই বলেন, আসলে সাংবাদিকের কাছ থেকে সেই জিনিসগুলো আমরা এখনো পাচ্ছি না। হয়তো এটা হতে পারে যে অনেকদিন তারা বধির হয়ে থাকতে থাকতে, অনেকদিন তারা বোবা হয়ে থাকতে থাকতে তাদের গলা দিয়ে বা তাদের কান দিয়ে সেই শব্দগুলো আদান প্রদান হচ্ছে না, এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এই অভ্যাস থেকে আপনাদের বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি। কারণ কি জানে, অথবা আপনারা সাংবাদিকতা থেকে বেরিয়ে যান। কেননা সাংবাদিক হচ্ছে বাংলা একটা দেশের বিবেক, একটা দেশের হৃৎপিণ্ড। এটা যদি সঠিকভাবে না চলে, তাহলে সেই দেশ সঠিকভাবে চলবে না। সাংবাদিক হচ্ছে জনগণের দৃষ্টি, সেটা আপনার এই দৃষ্টিটা সঠিকভাবে করতে হবে। আমরা সরকারের পক্ষে বিপক্ষে না। আপনাদেরও এই অভ্যাসে অভ্যস্ত হতে হবে যে আমাদের আয়নার সামনে দাঁড়াতে হবে, আমাদের প্রশ্নের সামনে দাঁড়াতে হবে। এটা হচ্ছে কি, আপনি যে চেয়ারে বসে আছেন, আপনি প্রধান উপদেষ্টা হন, যে উপদেষ্টাই হন, আপনি চেয়ারে যে এখানে বসে আছেন, আপনাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আপনার সামনে আমরা প্রশ্ন রাখবো, উত্তর দিতে হবে। আপনাকে নিয়ে আমরা সমালোচনা করব যখন আমরা দেখতে পারবো আপনাকে নিয়ে সমালোচনা করা সম্ভব। তো এটাতে আপনার যদি মনোকষ্ট হয়, সেটা আসলে আপনার ব্যক্তিগত ব্যাপারে চলে যায়। আপনি ব্যক্তিগত কোনো আক্রোশ আমাদের উপর করতে পারেন না, সেটা আপনি শপথেই নিয়ে নিয়েছেন। তো সেই কারণে যেমন আমরা দেখতে পাই যে জনাব পিনাকি ভট্টাচার্য, অন্যান্য আরো যারা ব্যক্তিবর্গ আছে, জাহিদ, তারা হচ্ছে কি এই সরকারের সমালোচনা করছে এবং তারা বলছে যে আমরা আসলে সরকারের একটি শ্যাডো টিম হিসেবে আপনাদের কাছে সহযোগিতা করব, আপনাদের সমালোচনা করব, আপনার বিরুদ্ধে করব, যেটা হচ্ছে বিরোধী দলের কাজ। বিরোধী দলের কাজ শুধু এটাই না যে বিরোধিতা করা, বিরোধী দলের কাজ হচ্ছে সরকারকে সঠিক ট্র্যাকে নিয়ে আসা। সেই কাজগুলো আমরা করতে যাচ্ছি, আমাদেরকে অন্যভাবে নেবেন না। এখন প্রসঙ্গ আসি যে এই আন্দোলন এবং ছাত্রদের প্রসঙ্গ। এখন বাংলাদেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে যাচ্ছেন, এটা আমার মনে হয় এই সরকারের জন্য একটি ভুল সিদ্ধান্ত হতে যাচ্ছে। আমি জানি না অন্যান্য বিশ্লেষকরা এটাকে কিভাবে নেবেন। এটার ইতিহাস কখনোই ভালো হয়নি। একটা জিনিস মনে রাখবেন, স্বাধীনতার
যুদ্ধের পর যখন নাকি শেখ মুজিবুর রহমান এসে এই দেশের সরকার গঠন করেছিল, সেই সরকার কিন্তু খুব অল্প সময়ের মতো পতন হয়েছে এবং খুব খারাপভাবে পতন হয়েছে। সেটার কারণটা আপনারা বিশ্লেষণ করে দেখলে বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের মানুষের কাছ থেকে আপনারা যত দূরে চলে যাবেন তত আপনাদের জন্য ক্ষতির কারণ হবে। এটা গত সরকারকে দেখে আপনারা বুঝতে পারছেন। আরেকটা জিনিস হচ্ছে যে এই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, যে যারা ছাত্র আন্দোলন করেছে, আজকে যদি গার্মেন্টস আন্দোলন দিয়ে সরকার পতন হতো, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে উৎস নিয়ে যদি সরকার পতন হতো শেষ পর্যন্ত, তাহলে কি গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে আপনারা সরকার গঠন করতেন? আজকে যদি এই ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের আন্দোলন যে উৎস এটা দিয়ে সরকার পতন হতো, তাহলে কি আপনার রিক্সা শ্রমিকদেরকে নিয়ে সরকার গঠন করতেন? তাহলে আপনারা কেন ছাত্ররা আজকে উপদেষ্টা হিসেবে উপস্থিত হয়েছে? আপনাদের কাছে আমরা এই আশাটা করিনি। ঠিক আছে, করেছেন, আমরা এটা থেকে সাধুবাদ জানাই। আপনাদের সেই যোগ্যতা আছে, আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন এখনই, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সরকার পরিচালনা করছেন আপনার রাস্তায় থেকেও এবং সরকারের থেকে একটা সাইড থেকে করুন। তাহলে আপনারা এইটা করতেন যে না, আমরা শ্যাডো টিম হিসেবে আমরা রাস্তায় সবসময় থাকবো, এই সরকার যতদিন থাকবে, অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে ততদিন ছাত্ররা শ্যাডো টিম হিসেবে রাস্তায় থাকবে এবং সরকারকে নির্দেশনা দিতে থাকবে যে আপনাদের এটা করতে হবে সেটা করতে হবে। সেটা আমরা আরো আপনাদের কাছ থেকে আশা করতে পারতাম। এখন এরকম একটা সিচুয়েশন হয়েছে, রাস্তায় রাস্তায় এই যে শিক্ষকদেরকে জোর করে, এটা কি ধরনের ছাত্রছাত্রীরা? এটা আমরা তো মনে করি না যে এই ধরনের ছাত্রছাত্রীরা আসলে আন্দোলনের দিয়েছে। তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তারা ছিল ছাত্র জনতা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটার মধ্যে জড়িত ছিল। সেটা আপনারা মানেন আর না মানেন সেটাই সত্য। তো আমাদের বাংলাদেশের মানুষই না, প্রবাসীদের মধ্যে যে এই যুদ্ধে লিপ্ত ছিল তাদের সবাইকে যদি আপনারা শ্রদ্ধা এবং সম্মানটা না জানাতে পারেন, সেটা আপনাদের ব্যর্থতা। আমরা সেই ব্যর্থতা হতে দিব না, এই আশা আপনাদের কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে রেখে, এবং আমরা যে বিষয়গুলোতে আলোচনা করেছি সেই বিষয়গুলো আপনারা আপনাদের সমালোচনা নয়, আপনাদের পরামর্শ হিসেবেও নিতে পারেন, বা আপনাদের প্রতি আমাদের যেই চাহিদা এটা হিসেবে দেখতে পারেন। এই হিসেবে আমি আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।